কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই প্রিলি নিয়ে একটা গাইডলাইন ক্লাস নেন, বাট আমি সাম্প্রতিক সময় নিয়েছি। এখন আসলে খুব একটা সময় পাচ্ছি না, আবার অনেকেই জয়েন করতে পারেন না। তো আমি হচ্ছে এখন একটা মানে অনেক বড় একটা প্রায় 50 মিনিটস বা 40 মিনিটসের একটা ভিডিও রেকর্ড করেছে আপনাদের জন্য। এখানে প্রিলি প্রিপারেশনের ডিটেইলড আলোচনা করা হয়েছে। সো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। আর আপনারা প্রিপারেশন নেন। অনেকে রিটেনের জন্য একটা গাইডলাইন ক্লাস চাচ্ছেন, আমি চেষ্টা করব যে নেক্সট উইকেন্ডের মধ্যে নেওয়ার জন্য। তো চলেন আমরা ক্লাসটা দেখি। আহ, সরাসরি ক্লাসে চলে যাই, যেহেতু ওইটাই অনেক বড় একটা পার্ট আর কি। ধন্যবাদ সবাইকে, সবাই দেখবেন আর কি ভিডিওটা, আর ভিডিওটা শেয়ার করবেন আর কি ফ্রেন্ডদের সাথে। আসেন আমরা প্রিলি প্রিপারেশনের একদম খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানি। দেখেন, আপনার যে আমাদের মোট 10টা টপিকে প্রিলি পরীক্ষা দেওয়া লাগে। সরি, আমি একটু অসুস্থ। দেখেন, আমাদের 10টা বিষয়ে হচ্ছে আপনার প্রিলি পরীক্ষা দেওয়া লাগবে। তার মধ্যে হচ্ছে বাংলা সাহিত্য আছে, ভাষা ও সাহিত্য, এখানে হচ্ছে আপনার লিটারেচার এবং হচ্ছে আমাদের গ্রামার। ইংলিশের ক্ষেত্রে সেম লিটারেচার, গ্রামার। বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক, যেটাকে আমরা মূলত জিকে বলে থাকি। তারপরে ভূগোল, বিজ্ঞান, আইসিটি, ম্যাথ, মেন্টাল এবিলিটি এবং ইথিক্স। এই 10টা টপিকে আমাদের প্রায় 200 নাম্বারের মতো 200 নাম্বারের পরীক্ষা হয় প্রিলিতে। তার মধ্যে আপনার 50 প্রিলিতে সম্ভবত কাটমার্ক ছিল অ্যারাউন্ড 100-এর কাছাকাছি, আর 47-এ ছিল সম্ভবত 93 কাছাকাছি, এই টাইপ। আর এর আগে অবশ্য কাটমার্ক আপনার মোটামুটি অ্যাভারেজে ছিল হচ্ছে 115 থেকে, মানে 112 থেকে 116-র মধ্যে ছিল, জাস্ট 44 বিসিএসটা ছাড়া। সেখানে কিছু ইস্যু ছিল আর কি, কিছু কমপ্লেন ছিল, অ্যাডমিট কার্ড আগে বের হয়ে যাওয়া, পাশাপাশি সিট পড়া। সেক্ষেত্রে কাটমার্কটা হচ্ছে আপনার 124-এর কাছাকাছি চলে যায় আর কি। যদিও 44-এর পর থেকে এখন আসলে অ্যাডমিট কার্ড আগে দেওয়া হয় না, এবং হচ্ছে আপনার জোর বেজোর সেপারেট করে র্যান্ডমলি সিট প্ল্যানটা করা হয় আর কি। তো যদি 44টা আমরা বাদ দিই, তাহলে কিন্তু আমরা দেখি যদি প্রশ্ন সহজ হয় আমার 112 থেকে 116-এর মধ্যে থাকে কাটমার্ক। আর যদি প্রশ্ন টাফ হয় তাহলে হচ্ছে আসলে আপনার 90 থেকে 100-র আশেপাশে হবে আর কি। আসেন এবার আমরা সাবজেক্টগুলো দেখি। প্রথমত হচ্ছে আপনার বাংলা ভাষা ও সাহিত্য, এখানে 30 নাম্বার। দেখেন, তার মধ্যে হচ্ছে আপনার 15 নাম্বার হচ্ছে আপনার ব্যাকরণে, আর 15 নাম্বার হচ্ছে আমার সাহিত্যে। আমি সাহিত্য নিয়ে আগে কথা বলি। দেখেন যে সাহিত্যের আপনার 5 নাম্বার থাকে হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগে, অর্থাৎ আপনার 1800-র আগ পর্যন্ত হচ্ছে 5 নাম্বার। এরপরে হচ্ছে আপনার অ্যারাউন্ড প্রায় 10 নাম্বারের মতো হচ্ছে আধুনিক যুগে। প্রাচীন এবং মধ্যযুগে যদিও 5 নাম্বার বলে, বাট আপনার ম্যাক্সিমাম বিসিএসে দেখা যায় 3টা বা 4টা প্রশ্ন আসতেছে। 3টা বা 4টা প্রশ্ন থাকে, 5টা দেয় না সাধারণত আর কি, আবার দেয়ও। ওকে, এইখানে আপনার ফুল নাম্বার তুলে ফেলাটা একটু ইজি। আর আধুনিক যুগে যেহেতু আপনার লেখকের আপনার সংখ্যা প্রচুর, মনে রাখা টাফ, সো এটা একটু স্ট্রেসফুল প্রিপারেশন বলা যায় বাংলাকে। আর আপনার গ্রামারের যে পার্টটা, এখানে আমি এটাকে 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আপনার বিরোচন পার্ট, আর একটা হচ্ছে বেসিক গ্রামার পার্ট। তো বেসিক গ্রামার পার্টে কি আছে দেখেন, যেমন ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস, হ্যাঁ, এগুলো হচ্ছে বলা যায় হচ্ছে আপনার বেসিক গ্রামার পার্ট। আবার এখানে আপনার এমন অনেক কিছু আসে যেটা মূলত হচ্ছে সিলেবাসে নাই, অর্থাৎ এই পার্টটুকু আপনি সিলেবাস ধরে পড়বেন না, এই পার্টটুকু আপনি বই ধরে পড়বেন, কেমন? আর বিরোচন পার্ট, যেটা মূলত মেমোরাইজিং পার্ট বলা যায় আর কি, সেটা হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে। যেমন প্রয়োগ, অপ্রপ্রয়োগ, বানান, বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, তারপরে হচ্ছে এক কথায় প্রকাশ আসতে পারে, বাগধারা আসতে পারে, এগুলো সিলেবাসে যদি সরাসরি লেখা নাই, বাট এগুলো আসে। তাহলে দেখেন যে আপনি বিসিএস ছাড়া আদার যে পরীক্ষাগুলো আসে, সেইখানে কিন্তু মূলত বিরোচন পার্ট থেকে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে।
বিরোচন পাঠ থেকে বেশি প্রশ্ন আসে, কেমন? আবার বিসিএসে হচ্ছে মোটামুটি বিরোচন পাঠ থেকে বেশি আসে, তবে গ্রামার বা সাহিত্য সবগুলো যেহেতু হচ্ছে মার্কস আলাদাভাবে ডিস্ট্রিবিউটেড করা আছে, সবখান থেকে প্রশ্ন থাকে। এখন আপনি ভাষার জন্য মূলত হচ্ছে আমি সাজেস্ট করি বিরোচন অংশের জন্য এটিএম কিংবা টেক্কা, দুইটা বই হচ্ছে আপনার মোটামুটি আহ, সম পরিমাণ, মানে একই স্ট্র্যাটেজিতে লেখা, তো আপনি একটা পড়লে হবে। আমি এটিএমটা পড়তাম, বাট ইট ডাজন্ট ম্যাটার, আপনি যেটা ইচ্ছে সেটা পড়েন। আর গ্রামার পার্টের জন্য আমি পড়তাম হচ্ছে আলোক বইটা হচ্ছে আমার পড়া অন্যতম ভালো একটা বই হাসনাত ভাইয়ের। বইটা কেন ভালো, কারণ হচ্ছে বইটাতে খুব কম, মানে খুবই ছোট, বইটা আসলে খুবই ছোট। গ্রামার পার্টটুকু খুবই ছোট, কারণ বইটাই ছোট, তার মধ্যে অর্ধেক হচ্ছে আপনার বিরোচন পার্ট, সো গ্রামার পার্টটা ছোট, সেখান থেকে ম্যাক্সিমাম কমন পাওয়া যায়। সব বই থেকে কমন পাবেন, কিন্তু পেজ নাম্বার বেশি থাকে আর কি, এটাই সমস্যা। এখন আলোক বইটা হয়তো বাজারে পাওয়া যায় না, আপনারা পুরাতন পাইলে খুঁজে নিতে পারেন, এটা ভালো একটা বই। এছাড়া আপনি যে কোনো গ্রামার বই দেখেন, সমস্যা নেই। আর সাহিত্যের জন্য আমি সাজেস্ট করি সবসময় হচ্ছে ওরাকল প্লাস অগ্রদূত। হ্যাঁ, বর্তমানে জয়যাত্রা একটা বই আসছে, বইটা আমিও পারচেস করছি, যদিও বইটা আসলে মানে প্রচুর বড়, বুঝছেন? এখন এতটুকু পড়ে মনে রাখাও একটা টাফ ব্যাপার আর কি। হ্যাঁ, পড়লে পড়েন, বাট এটা যেই আপনার নাম্বার অফ পেজেস এতগুলো মনে রাখা যায় না। আচ্ছা, তো বাংলার জন্য আপনি যেটা করবেন, বাংলা কিন্তু আসলে আপনার সবচেয়ে কম পড়েন, ওকে? আবার দেখেন যে আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন, আচ্ছা এগুলো নিয়ে একটু পরে কথা বলবো, আগে সাবজেক্ট অ্যানালাইসিসটা করি, তাহলে বই ইস্যুগুলো গেলেও আর কি। হ্যাঁ, এই বইগুলো আমরা পড়বো বাংলার জন্য। কীভাবে পড়বেন? প্রথমত বিরোচন পার্টটা হচ্ছে আপনার পুরোপুরি মুখস্থ করার ব্যাপার, ঠিক আছে? সো আপনার কাজ হচ্ছে মুখস্থ করা বসে বসে, এবং আপনি যখন বিরোচন পার্টটা মুখস্থ করে ফেলবেন, এরপরে আপনি প্রতিদিন 30 থেকে 40 মিনিটস রাখবেন বাংলার জন্য, প্রতিদিন রাখবেন। এখানে বাই 30 মার্কস, মোর দেন ইন্টারন্যাশনাল 25 মার্কস, বাংলাদেশ 25 মার্কস। সো বাংলাদেশে ইন্টারন্যাশনাল যদি আপনি প্রতিদিন পড়েন, তার চেয়ে অ্যাটলিস্ট কিছু টাইম বেশি অ্যালোকেট করা উচিত বাংলার জন্য, কারণ এখানে 30 মার্কস, কেমন? সো আপনি 30 থেকে 40 মিনিটস প্রতিদিন পড়বেন। সাহিত্য আপনি প্রতিদিন 10 পেজ 5 পেজ রিভিশন দিবেন, মানে এই ফুল বাংলাটা। আপনি যদি ধরেন আজকে থেকেও শুরু করেন, আপনি যদি পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনি প্রতিদিন 30 মিনিটস 40 মিনিটস করে পড়েন, বাংলা আসলে আপনার পুরো ভাজা ভাজা হয়ে যাবে, কেমন? আসেন ইংলিশ নিয়ে কথা বলি। ইংলিশও সেম ভাই, ইংলিশের সিলেবাস ধরে পড়ার কিছু নাই। ইংলিশ এবং বাংলা গ্রামারের ক্ষেত্রে হচ্ছে সিলেবাস ধরবেন না, ইংলিশেও সেম অবস্থা। এটাকে আমি দুইটা ভাগে ভাগ করি, কেমন? একটা হচ্ছে আমাদের বেসিক গ্রামার, আরেকটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। তাহলে বেসিক গ্রামারের মধ্যে কি আছে ভাই? ওই যে নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচ, তারপরে আছে হচ্ছে আপনার ভয়েস, নারেশন, মানে আর যে গ্রামারের ইস্যুগুলো থাকে সবগুলোই হচ্ছে আপনার গ্রামার ইস্যুতে যাবে। আর মেমোরাইজিং পার্টের মধ্যে কি যাবে? মেমোরাইজিং পার্টের মধ্যে যাবে হচ্ছে আপনি যেগুলো মুখস্থ করতে হবে, ভোকাবুলারি মুখস্থ করতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা মুখস্থ করতে হবে, ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে, এটাও আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্রেশ এন্ড ইডিয়মস, এগুলো হচ্ছে আপনার মুখস্থ করতে হবে। এই টাইপ যেগুলো আছে মুখস্থ করতে হয়, এগুলো হচ্ছে মূলত আইবিএ বা বিসিএস ছাড়া যে পরীক্ষাগুলো হয় সেখানে সবচেয়ে বেশি আসে বাংলার মতো, ঠিক আছে। বাংলা বিরোচন পার্টটা বেশি আসে, ধরে নেন হচ্ছে মেমোরাইজিং পার্টটা হচ্ছে ইংলিশের বিরোচন পার্ট, এরকম আর কি, কেমন? আচ্ছা, এখন এটার জন্য আপনি পড়বেন হচ্ছে প্রিমিয়ার বইটা। যদি আপনার প্রিপারেশন ভালো থাকে, মোটামুটি আপনি বোঝেন বা ইংলিশ নিয়ে ধারণা আছে কিছুটা, আপনি প্রিমিয়ার লতিফ স্যারের যে বইটা আছে, বইটা ধরে আপনি প্রিপারেশন শুরু করেন, ইটস বেটার, ঠিক আছে। লতিফ স্যারের বইটা আসলেই ভালো। আর বিসিএসের জন্য যদি বলি, মেমোরাইজিং পার্টের জন্য আপনার অনেক বেশি স্ট্রেস নিতে হবে না, কারণ বিসিএসের কিছু প্রশ্ন আসলে আমরা ধরতে পারি, যেমন ধরুন হচ্ছে নাম্বার জেন্ডার থেকে 2 মার্কস পাচ্ছেন আপনি, এইভাবে ওয়ানার সাবস্টিটিউশন নর্মালি একটা আসে, এই টাইপ করে সহজে আসে আর কি। বিসিএসের মেমোরাইজিং পার্ট খুব টাফ করে না। আমার সাজেশন হচ্ছে আপনি ফ্যানমের আপনার জব সলিউশন ফ্যানম যেটা আছে, সেটার ইংলিশ পার্টের মেমোরাইজিং পার্টটুকু খুবই ভালো হয়েছে, আপনি এখান থেকে পড়েন এই টপিকগুলো, ফ্যানম থেকে আপনি পড়েন। এরপরে আপনি পড়েন হচ্ছে প্রিমিয়ার ভোকাব, একটা বই আছে প্রিমিয়ার ভোকাব, এটাও ওই মানে একই জোনের বই আর কি।
এটা হচ্ছে প্রিমিয়ার গ্রামার, এটা হচ্ছে প্রিমিয়ার ভোকাব, দুই লতিফ স্যারের লেখা। ওকে, এই দুইটা বই হচ্ছে আপনি দেখতে পারেন। যাদের ইংলিশের অবস্থা বেশি খারাপ, আপনি সবই ভুলে গেছেন, কিছুই মনে নাই, পড়াশোনার অনেক বাইরে, তারা যেটা করতে পারেন সেটা হলো এ প্যাসেজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টাইপের একটা বই আছে, আমি কালকে পোস্ট করেছি। এই বইটা হচ্ছে আপনি অবশ্যই একদম যদি পারেন আর কি আস্তে ধীরে আগে থাকেন, আপনার বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে এই বইটার মাধ্যমে। সমস্যা একটা ভাই, বইটা প্রচুর বড়, প্রচুর বড়। কেমন, এখন এটা শেষ করে বেসিক স্ট্রং করতে করতে দেখবেন আপনার পরীক্ষা দুইটা শেষ হয়ে গেছে, এটা একটা সমস্যা। তো আমি সাজেস্ট করি সবসময়, যখনই আপনি দেখবেন যে আপনার প্রিপারেশন খুবই খারাপ, আপনার নলেজ খুবই কম, আপনার প্রথম কাজ হচ্ছে কোনো একজন ভালো টিচারের শরণাপন্ন হওয়া এবং স্যারের কাছ থেকে বুঝে বুঝে পড়া। অনেকে বলে একদম বেসিক ক্লিয়ার করে আগাইতে হবে, আসলে মাঝে মধ্যে এরকম কিছু স্টুডেন্ট আমরা পাই যে বেসিক এত দুর্বল যে উনি যদি একদম জিরো থেকে শুরু করতে চায় বেসিকের, তাহলে হচ্ছে ওনাকে ক্লাস 1 থেকে পড়তে হবে। এখন আপনি তো আর 10 বছর টাইম পাবেন না জব প্রিপারেশনের জন্য, সো আপনাকে অ্যাকচুয়ালি জাম্প করতে হবে। ইংলিশটাতে মোটামুটি একটা মার্কস অ্যাচিভ করে আপনাকে অন্য সাবজেক্ট দিয়ে কাভার দিতে হবে, কারণ আসলে জব প্রিপারেশনের জন্য এত লাগজাই নাই, সময়ের লাগজাই নাই। কেমন, তাহলে এটা গেল হচ্ছে গ্রামার, ইংলিশ গ্রামার পার্ট। এবার আসি ইংলিশ লিটারেচার পার্ট। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে আপনার ইংলিশ লিটারেচারটা খুবই টাফ করতেছে, আপনারা অনেকে প্যানিক করে আমাকে টেক্সট দিচ্ছেন, ভাই কী পড়বো, কই থেকে পড়বো। ভাই টাফ করুক ইজি করুক এগুলো দেখবেনই না, কেন দেখবেন না বলেন? যদি টাফ করে আপনি হয়তো 95 পাচ্ছেন, তখন কাটমার্ক থাকতেছে হচ্ছে 90, আপনি প্লি ক্র্যাক করতেছেন। যদি প্রশ্ন ইজি করে কাটমার্ক থাকতেছে 116, আপনার মার্কস থাকতেছে 125, আপনার প্রিলি ক্র্যাক করতেছেন। প্রিলি ক্র্যাক করাটাই হচ্ছে মেন। ওকে, সো কোশ্চেন এখন দেখা যাচ্ছে যে লিটারেচারটা টাফ করতেছে, মানে এমন না যে আপনি হচ্ছেন ওই অনার্সের লিটারেচারে যা পড়ায় সব আয়না ধুমায় পড়া শুরু করবেন, এই 10 নাম্বারে 7 নাম্বার পাইতে গিয়ে হচ্ছে আপনি 6 মাস পড়বেন, এটা খুব স্টুপিড একটা কাজ হবে। আপনি আপনার মতো রেগুলার প্রিপারেশন নেন, যদি প্রশ্ন টাফ করে কাটমার্ক কমে যাবে, আপনার সমস্যা নেই। কেমন, ইংলিশ লিটারেচারের জন্য অনেকগুলো বই আছে, হ্যাঁ, যেমন এ গেটওয়ে টু লার্নিং ইংলিশ লিটারেচার, ঠিক আছে, বুক লিস্টটা আমার প্রোফাইল আপনি পেয়ে যাবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এ গেটওয়ে, ঠিক আছে, এ গেটওয়ে টু লার্নিং ইংলিশ লিটারেচার, এই টাইপের একটা বই আছে, শামীম ভাইয়ের সম্ভবত বইটা। আর ইজি লিড একটা বই আছে, এই বইটা না আমি বলি না, কারণ হচ্ছে বইটার রাইটার হিসেবে আমিও আছি আর কি। সো আপনি যে কোনো একটা বই ধরেন, বই ধরে পড়েন, কেমন, মোটামুটি দেখবেন ইনশাল্লাহ ভালো করবেন, অত চাপ নেবেন না, জাস্ট পড়বেন। প্রতিদিন সকালে আপনি 3টা সাবজেক্ট না পড়ে আপনি সামনে দিন শুরু করবেন না। একটা হচ্ছে আপনার ম্যাথ, প্রতিদিন অন্তত 40 মিনিটস প্লাস ম্যাথ করবেন। এরপরে হচ্ছে বাংলা, বাংলা সাহিত্য বা গ্রামার 30 থেকে 40 মিনিটস। এরপরে হচ্ছে ইংলিশ, ঠিক আছে, মোস্টলি হচ্ছে ইংলিশ গ্রামার বা লিটারেচার 30 থেকে 40 মিনিটস। এই 1.5-2 ঘন্টা পরে গিয়ে হচ্ছে আপনি অন্য সাবজেক্ট বা দিন শুরু করেন। এটা হচ্ছে আপনার একেবারে জব পাওয়ার আগের দিন পর্যন্ত আপনার রুটিন হচ্ছে এটা, ঠিক আছে। আসেন দেখি আমরা এখন আসেন যে আপনাদের বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল এগুলো কীভাবে পড়বো, কোন বই থেকে পড়বো। দেখেন যে বাংলাদেশ বিষয়গুলিতে আপনার চ্যাপ্টার আছে, মানে বিসিএসের 9টা, এর মধ্যে আপনার ধরেন এই যে 9, 8, 7, 5, হ্যাঁ, তারপরে ধরেন 3, 2, এগুলো সবচেয়ে ছোটো চ্যাপ্টার, মানে আপনি একদিনে শেষ করে ফেলতে পারবেন। তো আমি তো ধরেন ব্যাচ পড়াচ্ছি 2023 থেকে 23 থেকে ব্যাচ পড়াচ্ছি, তো আমার এক্সপিরিয়েন্স বলে, এবং আমি তো ধরেন মোটামুটি ধরেন 45 থেকে আপনার এই 50 পর্যন্ত দিলাম আর কি প্রিলি, আল্লাহর রহমতে কনজিকিউটিভ ওয়েতেই পাস করে গেছি। আর খুব একটা রিটার্ন দেওয়ার প্রয়োজন পড়ে নাই, ভাইবাও দেওয়ার প্রয়োজন পড়ে নাই, লাইফে একটি ভাইবা দেওয়ার প্রয়োজন পড়ছে 45-এ, সেখান থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে ক্যাডার চলে আসছে ডিজায়ার্ড ক্যাডার, পরে আর ভাইবাতে ফেস করি নাই। পরের ভাইবা দেওয়ার সুযোগ পেয়েছিলাম, যদিও ভাইবাতে আর যাই নাই, কারণ হচ্ছে শুধু শুধু দরকার ছিল না। তো আপনি বাংলাদেশ এই টপিকটা আপনি কীভাবে পড়বেন এবং কই থেকে পড়বেন। প্রথমত আপনি যদি গুছায় প্রিপারেশন নিতে চান, দেখেন বাজারে সব বই ভালো,
খারাপ বলতে কোনো বই নেই, কিছু জায়গাতে বানান ভুল পাবেন। আচ্ছা, আপনি বিসিএস প্রিপারেশন নিচ্ছেন, দু চারটা বানান ভুল আপনাকে বাক করার কথা না, মানে একদম মানে বানান ভুল পাইলে বই ছিঁড়ে ফেলে দিবেন, এই টাইপের রিয়াকশন দেখানোর কিছু নেই। অনেক বড় বই থাকে, বানান টান কিছু বা ডেটা কিছু ভুল থাকবে, এটা স্বাভাবিক, এগুলো আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, প্রিলিতে তো অ্যাটলিস্ট বই পাচ্ছেন ভাই, বুক ভুল সহ বই পাচ্ছেন, রিটেনে তো বইই নাই। মানে রিটেন পড়তে দিতে আসেন তখন বুঝবেন যে মানে বইয়ের কত আকাল। বাংলাদেশ বিষয়ে বলি, আমি সাজেস্ট করি দুইটা বই, একটা হচ্ছে ওরাকল, একটা হচ্ছে বেসিক ভিউ। টিল নাও দেখেন, একটা বই সারা জীবন ভালো থাকে না, প্রতিটা বই আস্তে আস্তে খারাপ হবে। টিল নাও এখন পর্যন্ত হচ্ছে ওরাকল এবং বেসিক ভিউ বেটার। সো আমি আপনাদেরকে এখনও দুটো বই সাজেস্ট করবো। আপনি কীভাবে পড়বেন এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে যে কোনো একটা বই নিয়ে আগান, ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে আপনি বেসিক ভিউ নিয়ে আগান, বেসিক ভিউটা শেষ করেন, শেষ করার পরে আপনি ওরাকলটা থেকে রিভাইজ করেন, ইউ ক্যান ডু দ্যাট। অথবা আপনি বেসিক ভিউ থেকে একটা চ্যাপ্টার শেষ করেন, এরপর সেম চ্যাপ্টারটা ওরাকল থেকে শেষ করেন, অথবা ওরাকল আগে পড়েন, বেসিক ভিউ আপনি পরে রিভাইজ করেন, আপনার ইচ্ছা। বাট দুইটা বই পড়া উচিত বলে আমার মনে হয় আর কি। পড়তেই হবে এমন না, পড়লে একটু মানে কনফিডেন্স বেশি থাকবে, বেশি জানতে পারবেন আর কি। এখন দেখেন, এটা একটু মনে রাখবেন যে বাংলাদেশ বিষয়ে বলে যখন বাসের প্রিপারেশন নেওয়া শুরু করবেন, ভুলেও সিরিয়ালি প্রিপারেশন নেবেন না, মানে এইভাবে প্রিপারেশন নেবেন না, একদম ধরা খেয়ে যাবেন। মানে প্রথমে 1 নাম্বার পড়বেন, পরে 2, পরে 3, এই সিরিয়ালি প্রিপারেশন নেবেন না। আপনি প্রচুর মানে আপনি দেখবেন যে 1 মাস হয়ে গেছে, আপনি প্রথম চ্যাপ্টারেই বসে আছেন, আগাচ্ছে না, আপনার প্রিপারেশনটা খুবই স্ট্রেসফুল লাগবে। হয় কি, জব প্রিপারেশনের ক্ষেত্রে আপনাকে একটু অ্যাচিভমেন্ট শো করতে হয় নিজেকে, আরেকজনকে না। আপনি 50টার প্রিলি ফেল করে দেখবেন যে আপনি মানে একদম কনফিউজড হয়ে গেছেন যে আমার এতে কী হবে, ঠিক আছে? সো আলটিমেটলি আপনি তখন আরও বেশি মানে ডিমোটিভেট হয়ে যাবেন। আপনি 10টার প্রিলি দিলে যখন 2-3টা পাস করা শুরু করবেন, তখন দেখবেন কনফিডেন্স লেভেলটা গ্রো করতেছে। তেমনি আপনি যখন পড়বেন তখন দেখবেন আপনার সিলেবাস শেষ হচ্ছে, তখন দেখবেন যে আপনি কি মোটিভেশন পাচ্ছেন। সো আমি সবসময় পড়ি এবং পড়াই এবং সবাইকে পড়তে বলি, সেটা হচ্ছে পিছন থেকে। আগে হচ্ছে 9ম চ্যাপ্টার, 8ম চ্যাপ্টার, তারপরে 7 পড়েন, তারপরে 5 পড়েন, এরপরে আপনার 3, এরপরে 2, তারপরে হচ্ছে আপনি সংবিধান পড়েন, এরপরে প্রথম চ্যাপ্টার পড়েন, 4 নাম্বার চ্যাপ্টারটা জাস্ট রিডিং দিয়ে রেখে দেন, কারণ এখানকার বেশিরভাগ ডেটা আপনি হাইলাইটস বা পরীক্ষার 1 মাস আগে পড়লে হয়। আমি এটা আবার বলি, যদিও আপনার রিপিট করার মানে টেনে দেখার সুযোগ আছে পিছনে গিয়ে, তাও আমি আবার বলি আর কি, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। এই স্ট্র্যাটেজির জন্য অনেকে দেখা যায় যে আপনার পড়াশোনার প্রিপারেশনে ছেড়ে দেন। বাংলাদেশ বিষয়ে বলি, ইন্টারন্যাশনাল এবং হচ্ছে আপনার জিওগ্রাফি, অন্তত 3টা বিষয়ের ক্ষেত্রে আপনি পিছন থেকে পড়া শুরু করবেন সিলেবাসে। কেমন? 9ম এইভাবে 9, 8, 7, 5, 3, 2, 6, 1, কেমন? তাহলে আপনি দেখবেন যে আপনার পড়াটা খুবই ফাস্ট আগাচ্ছে এবং আপনি 1 মাসের মধ্যে 50, 60, 70% বাংলাদেশ শেষ করে খুবই ভালো একটা কনফিডেন্স পাচ্ছেন। কেমন? এবং প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন থাকেই। ওকে, সো আপনি কি করবেন ভাই, খুব সিম্পলি আপনি যে কোনো বই ধরেন, বেসিক ভিউ ধরেন, সমস্যা নেই, পিছন থেকে পড়া শুরু করেন, জাস্ট পড়তে থাকেন, রিডিং পড়েন প্রথমত। আচ্ছা, পরের স্টেজে আমি যদি পরে কথা বলবো, প্রথমত আপনি পড়ে যাবেন, বুঝছেন, মুখস্থ করা ট্রাই করবেন না, ভুলে গেলে স্ট্রেস ফিল করবেন না। আপনার কাজ হচ্ছে পড়ে যাওয়া, আপনি পড়তে থাকবেন, ভুলে যান, সমস্যা নেই, সামনে গেছে থাকেন, রিভিশন দিতে থাকেন, তাইলেই হবে, ঠিক আছে? গাইডলাইনগুলো আমি পরে দিব আর কি। ইন্টারন্যাশনালের ক্ষেত্রে সেম অবস্থা, আমি বই সাজেস্ট করি হচ্ছে বেসিক ভিউ, ঠিক আছে, এবং হচ্ছে ওরাকল। সো আপনি যদি একটা পড়তে চান, গো ফর বেসিক ভিউ, 2টা পড়লে ওরাকল, ঠিক আছে? আর কীভাবে পড়া যায় আমি টোটাল লাস্টে কিছু আপনাদের ইনস্ট্রাকশন দিব। দেখেন, আন্তর্জাতিক কোনো সিলেবাস নাই ভাই, এটা এমনিই দিছে। আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, মানে সকল আন্তর্জাতিক সংগঠন। তারপর দেখেন পরিবেশগত ইস্যু, কূটনীতি, সাম্প্রতিক, ঠিক আছে? এখন পরিবেশগত তো ভাই সবই, আন্তর্জাতিক সংগঠন তো সবই, আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, মানে এখানে কী বাদ দিবেন আপনি? বৈশ্বিক ইতিহাস, কত বছর পিছনে যাবেন আপনি? আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি, মানে এখানে মানে এই সিলেবাসটা একটা কোনো সিলেবাসের মধ্যে পড়ে, এখানে বলছে যে মানে সবই আপনার কি সিলেবাসে আছে। সো এখানে আসলে ওই সিলেবাস ধরে পড়ার কিছু নেই, আপনি বই ধরা পড়বেন এবং পড়া শুরু করবেন পিছন থেকে। দেখেন, আগে ছিল 20 মার্কস, এখন 5 নাম্বার বাড়াইছে কিন্তু। সো বুঝতেই পারতেছে ইন্টারন্যাশনাল আগের মতো, ইন্টারন্যাশনাল একটু টাফ, পড়া বেশি, সিলেবাসের কোনো আপনার শেপ নাই,
সবাই ট্রাই করে প্রিভিয়াস ইয়ার ব্যাখ্যা সহ পড়ে বা মোটামুটি পড়েও যাতে মোটামুটি অ্যাটলিস্ট আগে 15 আগে 20 ছিল তো 12-13 পাইলে সবাই খুশি থাকতো আর কি। কিন্তু এখন যেহেতু 25 আপনাকে কিন্তু এফোর্ট দিতেই হবে, ঠিক আছে? কীভাবে পড়বেন পড়ে বলবো। এখন দেখি ভূগোল। ভূগোল আগের মতো 10 নাম্বার আছে। ভূগোলটা না আসলে ঠিক ভূগোল না, ভূগোলটা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভূগোল, মানে সব মিক্স করে হচ্ছে ভূগোল বিষয়টা আর কি। আমি তো অনেকগুলো পরীক্ষা দিলাম, তো আমি আসলে ভূগোলকে আইডেন্টিফাই করতে পারি না পরীক্ষার মধ্যে, হলের মধ্যে প্রশ্ন পাইলে। কারণ ভূগোলের প্রতিটা প্রশ্নই মনে হবে ইন্টারন্যাশনালেও যায় অথবা বাংলাদেশে যায় স্বাভাবিকভাবে। সো ভূগোলটাও আপনাকে, ভূগোলটার জন্য আমি দুইটা বই সাজেস্ট করি। একটা হচ্ছে বেসিক ভিউ আর একটা হচ্ছে আমাদের ইউনিক। ইউনিক বইটা খুবই ভালো। আমাদের বলতে আমি এমনি বুঝাচ্ছি, এটা আমাদের না, প্রকাশনীর। সো ইউনিক বুক শর্ট সাজেশনটা খুবই ভালো একটা বই, খুবই ভালো। এখন বের হয় কিনা আমি জানি না, ঠিক আছে? বাজারে আরও কিছু বই আছে, দেখতে পারেন। তবে বেসিক ভিউটা পড়েন। হ্যাঁ, এটাও পড়বেন পিছন থেকে, মানে 5 4 3 2 1, কেমন? এখান থেকে আপনি পড়া শুরু করবেন। আপনি ট্রাই করবেন প্রতি সপ্তাহে একটা বা মানে 1.5 বা আপনার 1+ আপনার হচ্ছেন মানে 125% শেষ করতে। তাহলে দেখবেন যে 1 মাসের মধ্যে আপনার হচ্ছে কি 5টা চ্যাপ্টার শেষ। অন্তত আগে একটা বই শেষ করেন আপনি, মানে আপনার প্রতিদিন মানে ভূগোল নিয়ে বসতে হবে না। আপনি ধরে রাখেন যে 5 নাম্বার চ্যাপ্টারে হচ্ছে 50 পেজ আছে, আমি সপ্তাহে 1 চ্যাপ্টার শেষ করব, তাহলে কত পেজ হয় চিন্তা করে দেখেন। 7 পেজ করে, তো 7 পেজ করে ভূগোল পড়তে পারবেন না একদিন? 7 পেজের মধ্যে 3 পেজে দেখবেন কিছুই নাই, চিত্রফিত্র দিয়ে ভরে রাখছে, ঠিক আছে? সো অত চাপ নিয়ে পড়ার কিছু নাই, রিল্যাক্সে পড়েন। আসেন বিজ্ঞান। বিজ্ঞানের কথা আমি বলি, সবসময় বলি যে বিজ্ঞান স্যার চাইলে পারবেন, স্যার না চাইলে পারবেন না। অনেক সময় বিজ্ঞানে দেখা যায় যে কমার্স স্টুডেন্টরা বেশি পারে, প্রিলি কথা বলতেছে, সায়েন্স স্টুডেন্টরা কম পারে। সো বিজ্ঞানটা নিয়ে অত চাপ নেবেন না, বিজ্ঞানটা পড়তে থাকবেন। আর যেহেতু এখন আপনাদের কম্বাইন্ড প্রিপারেশন নেওয়ার একটা মানে বাধ্যবাধকতা টাইপ সৃষ্টি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রিটেন দিয়ে পড়া শুরু করতে পারেন। বেসিকটা ক্লিয়ার রেখে আগান যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন। বই হিসেবে আপনি সেলফ সাজেশন নেন, অথবা আপনি যদি চান যে না ভাই আমি একটা প্রকাশনীতে আগাবো, তাহলে আমি ওদের স্ট্রাকচারে প্রিপারেশন নিয়ে ফেলতে পারবো, আপনি সায়েন্স ককটেলে চলে যেতে পারেন। এটা প্রিলির জন্য আছে, এটা রিটেনের জন্য আছে। তবে রিটেনের জন্য আমার হচ্ছে সায়েন্স আওয়ারটা ভালো লাগে, কারণ হচ্ছে এখানে আপনার মানে আরও সিম্পল ভাষাতে সহজ করে দেওয়া আছে, কেমন? আর এখানেও আসলে সিলেবাস বলতে কিছু নাই ভাই, আপনি বই ধরে আগাইতে হবে। এখানে কি সিলেবাসে কি কিছু বাদ নাই, কেমন? সো আপনি হচ্ছেন সায়েন্স আওয়ার অথবা সায়েন্স ককটেল রিটেনের জন্য আর প্রিলির জন্য আপনি যে কোনো একটা বই নেন, একসাথে পড়েন, তাহলে দেখবেন যে অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রিলির বিজ্ঞান এবং আইসিটি রিটেনে কিন্তু একসাথে আসে 100 নাম্বারের জন্য, ঠিক আছে? আর এইখান থেকে আপনার এই যে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, ঠিক আছে, প্লাস হচ্ছে আপনার আইসিটি, এটা এই সবগুলো মিলে রিটেনে হচ্ছে 100 মার্কস। এবং এই 100 মার্কস হচ্ছে আপনার ক্যাডার ডিফাইন করে। আপনি যদি বিজ্ঞান বা ম্যাথ দুইটা সাবজেক্ট খুবই খারাপ করেন, আপনার কিন্তু ক্যাডার পাওয়া খুবই টাফ হয়ে যাবে, সম্ভাবনাই কমে যায় আর কি। ওকে, সো এই দুইটা বুঝে বুঝে আপনি রিটেনের স্টাইলে পড়তে হয়, তাহলে মনে থাকে ভালো। হ্যাঁ, তো আর কম্পিউটার তথ্য প্রযুক্তির জন্য একই সাজেশন, আমি সেলফ সাজেশনটা পছন্দ করি, তবে এখন আলালটা নাকি ভালো, আপনার আলালটাও দেখতে পারেন, ঠিক আছে? মানসিক দক্ষতা ভাই, এই একটা সাবজেক্ট আপনার রিটেনেও হুবহু আসে, একই স্টাইলে আসে। পিলিতে যেরকম আপনাকে এমসিকিউ দাগাইতে হবে 15 নাম্বারের জন্য, রিটেনে হচ্ছে 50 নাম্বারের জন্য। পিলিতে হচ্ছে আপনার 0.5 নেগেটিভ মার্কিং থাকে প্রতিটার জন্য, রিটেনেও 0.5 নেগেটিভ মার্কিং থাকে প্রতিটার জন্য, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনি যদি প্রিলিতে ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখতে পারেন, রিটেনে ধরা লাগবে না, আপনি হচ্ছেন 50-এর মধ্যে 45-47 পেয়ে যাবেন যদি প্রশ্ন সহজ করে, কেমন? সো এটা খুব ভালো করে পড়েন। আর আমি কিন্তু প্রতিটা বিষয়েরই আপনার বুক রিভিউ দিচ্ছি, বুক রিভিউগুলো আপনি দেখবেন আর কি আপনারা। এটার জন্য হচ্ছে আপনার ভালো একটা বই হচ্ছে আপনার আইকিউ ডক্টর। এটা হচ্ছে এখন কনফিডেন্স থেকে সম্ভবত বের করতেছে, সানোয়ার সম্ভবত স্যারের নাম। আমি আসলে একদম এক্স্যাক্টলি স্যারের নামটা মনে করতে পারছি না। তো স্যারের বইটা খুবই ভালো, দেখতে পারেন। আর অথবা যে কোনো একটা বই নেন, তবে আই সাজেস্ট দিস বুক, এটা খুব ভালো একটা বই আর কি মানসিক দক্ষতার জন্য। বুঝে বুঝে পড়বেন যাতে করে একদম রিটেনের কোশ্চেনগুলো প্রিলিতে সলভ করে ফেলবেন। হ্যাঁ, এখানে 15 আর হচ্ছে আপনি রিটেনে পাচ্ছেন কত 50, প্রায় 65 মার্কসের প্রিপারেশনটা একসাথে নিয়ে ফেলেন। দেখেন সুশাসন নৈতিকতা,
আগে ছিল 10 নাম্বার, আমার পড়াশোনা করতো না। আমি সবচেয়ে বেশি পড়তাম এই সাবজেক্টগুলো আর কি, বুঝছেন। এখানে হচ্ছে এখন 15 নাম্বার করা হয়েছে, এখন কিন্তু পড়তেই হবে আপনাকে। আর এটা আসলে কনফিউজিংয়ের মানে কোনো সুযোগ নাই আর কি, আপনার কনফিউজড হয়ে যান। আমি হচ্ছে বেসিক বিয়ে পড়তাম মোস্টলি, আর হচ্ছে ইউনিক ইথিক্সটা হচ্ছে পড়তাম, অথবা আমি পড়াই আর কি এখন। আপনারা এখানে প্রচুর একটা বড় একটা টাইম দেন হচ্ছে নৈতিকতায়। প্রশ্ন যত কঠিন হোক, এই পার্টটা আসলে কঠিন হওয়ার সুযোগ কম। হ্যাঁ, এটা হচ্ছে আপনি পারবেন না সেই জন্য কঠিন হতে পারে, বাট পারলে কিন্তু সহজই। সো আপনি ইউনিক এবং বেসিক বিউটা পড়েন, কেমন। এখন আসেন যে পড়ার স্ট্র্যাটেজি কী হবে, কীভাবে পড়বো, প্রিপারেশনের স্ট্র্যাটেজি কী হবে, কাটমার্ক কত আসবে, এসব নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো। ভিডিওটা অনেক বড় হয়ে আছে, 25 মিনিট অলরেডি, প্রায় 25 মিনিট, কিন্তু আসলে ফুল একটা সেমিনারে নিয়ে ফেলতেছে আর কি আপনাদের। দেখেন, প্রথমত আসেন যে আমি কোন সাবজেক্টগুলোতে বেশি নজর দিব, বা স্টুডেন্টরা কোথায় বেশি নজর দেয়। স্টুডেন্টরা নজর দেয় হচ্ছে আপনার, আচ্ছা ম্যাথ নিয়ে তো বলা হয় নাই, ম্যাথ বাদ পড়ে গেছে, একটু ম্যাথটা বলে ফেলি। ম্যাথ এগুলো দেখবেন না, ম্যাথ হচ্ছে সায়েন্স ককটেলের রিটেনটা নিয়ে করা শুরু করেন, ঠিক আছে। এর পাশাপাশি প্রতিদিন আপনি প্রিসেপ্টরের বিসিএস ইয়ার কোশ্চেন থেকে ইয়ার কোশ্চেনগুলো সলভ করবেন প্রতিদিন, কেমন, একটা করে, একটা বিসিএস। আর যে ফ্যানম জব সলিউশনটা কিনবেন সেখান থেকে প্রিলি সলভ করবেন, আর কিচ্ছু না। বাট আপনি পড়তে থাকবেন হচ্ছে ম্যাথ রিটেন সায়েন্স ককটেলে, এখানে সব বোর্ড বইয়ের ম্যাথগুলো করা আছে, আপনার প্রিলি রিটেন একসাথে আপনার কাভার হয়ে যাবে, কেমন। আচ্ছা, এখন দেখি আমরা যে আমরা কোন কোন সাবজেক্টে বেশি নজর দিব। তার আগে দেখি স্টুডেন্টরা আসলে কীভাবে পড়ে জেনারেলি, ঠিক আছে। দেখেন, এটা হচ্ছে আমরা যাব না, এটাতে আমরা যাব, কেমন। তো দেখি আমরা তাহলে যেখানে যাব সেখানে গ্রিন কালার দিয়ে আপনাদের বুঝতে সহজ হবে, কালার কোড ইউজ করে আমরা। গ্রিন কালার তো পাচ্ছি না, আচ্ছা দেখি, পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এটা আমরা ফলো করব। তাহলে আগে দেখে আসি আমরা বাকিরা কি করে। বাকিরা হচ্ছে আপনার জিকে দিয়ে বেশি স্ট্রেস ফিল করে, ঠিক আছে, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল নিয়ে। এই দুইটা নিয়ে অ্যাকচুয়ালি হয় কি, আমি তো অনেক দিনে ব্যাচ পড়ানোর অভ্যাস, দ্যাট এইখানে যদি আমি একটা ব্যাচ থ্রো করি এই 50 মার্কসের জন্য, ধরেন যে খুব দ্রুত ব্যাচ ফিল আপ হয়ে যায়, পোলাপান পেনিক করে এখানে, ঠিক আছে। এখানে ধরেন ও 1 বছর পড়বে, তার মধ্যে 6 থেকে 7 মাসই পড়ে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, এবং সবচেয়ে কম মার্কস পায়ও এগুলোতে, বুঝতে পারছেন। এইটাকে সামনে রেখে তারা আগায়, কারণ এখানে 50 নাম্বার, ওরা মনে করে 50 নাম্বার পিক করে ফেলতে পারলে তো কাজ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখেন তারা হচ্ছে ম্যাথ করে প্রিলি, ঠিক আছে, ম্যাথ করে শুধু প্রিলি পার্ট, কারণ হচ্ছে রিটেনে আসলে রিটেন পার্ট করবে, এটা হচ্ছে ওদের মেন ইস্যু। এরপরে ইংলিশ নিয়ে তো সবার ভয় থাকে, ইংলিশে হচ্ছে সারাদিন পড়ে থাকে হচ্ছে গ্রামার নিয়ে, আর হচ্ছে শুধু ভোকাব নিয়ে, মানে সিনোনিম অ্যান্টোনিমস নিয়ে, তাও এগুলো পারে না, মোস্টলি গ্রামার নিয়ে পড়ে থাকে। এইরকম করতে করতে 7-8 মাস শেষ হয়ে যায়, যখন পরীক্ষা কাছে আসে তখন হচ্ছে তারা ভূগোল জিওগ্রাফি একটু দেখে, বাংলা টাংলা একটু দেখে, তারপরে হচ্ছে আপনার ওই যে মেন্টাল তো দেখেই না, ভাবে যে পারবে সহজ, বা যতগুলো মিলাতে পারে মিলাবে, আর ইথিক্স তো পড়েও যায় না। এই হচ্ছে প্রিপারেশনের অবস্থা আর কি সবাই এই কাজটা করে, জিকে দিয়ে শুরু করে ম্যাথ প্রিলি পড়ে, ইংলিশে গ্রামার এগুলো নিয়ে পড়ে থাকে। আমরা এই কাজটা করব না, বা আমি এই কাজটা করি না, এবং না করতে সবাইকে ইন্সপায়ার করি। দেখেন, এটা ছাড়া আপনি কি করতে পারেন। প্রথমত আপনি ফোকাস করবেন ইথিক্সে হচ্ছে 15 নাম্বার, জিওগ্রাফিতে হচ্ছে 10 নাম্বার, আইসিটিতে হচ্ছে 15 নাম্বার, সায়েন্সে হচ্ছে 15 নাম্বার, সরি আমি আইসিটি লিখে ফেলতেছি, আইসিটিতে হচ্ছে 15, সায়েন্সে হচ্ছে 15। তাহলে এখানে দেখেন কত মার্কস আছে, 45 আর 55, 55 মার্কস। 55 নাম্বার হচ্ছে এখানে আছে। এর মধ্যে দেখেন ইথিক্সের যে 15 নাম্বার, এইটার মধ্যে আপনি সহজে মার্কস তুলে ফেলতে পারবেন। এই 15 নাম্বারের জন্য যদি আপনি ম্যাথে 20 মার্কসের জন্য যে এফোর্টটা দেন, তার যদি আপনি 5% এফোর্ট ইথিক্সের জন্য দেন, আপনি 15তে 15 পেয়ে যাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি ভাই, আসলেই
ইথিক্সে এগুলোতে নাম্বার তোলা সহজ, আপনারা পড়েন না দেখে পারেন না, আপনার কনফিউজিং, মানে কনফিউজড হয়ে যান, আপনি কনফিউজিং লাগে, কারণ আপনি পড়েন না, পারবেন কই থেকে ভাই, আপনি তো আর মানে বানাবেন না। আপনি ইথিক্সে, এরপরে হচ্ছে জিওগ্রাফি, ভাই জিওগ্রাফির 10 নাম্বার হচ্ছে বিসিএস এর অন্যতম সহজ 10 নাম্বার, ট্রাস্ট মি, একদম সহজ 10 নাম্বার হচ্ছে আপনার আপনার জিওগ্রাফির 10 নাম্বার। আইসিটির মতো সহজ কিছু নাই। এখন আপনারা আইসিটি পড়েন না, পারেন না, আপনারা হচ্ছেন, ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমি জব প্রিপারেশনের শুরুতেও নার্ভাস থাকলাম আইসিটি নিয়ে, আমি পারতেছি না। এখন আমি পারবো কেমনে, আমি তো পড়ি নাই। আমার ফ্রেন্ড আমাকে একবার বলতেছিল যে মানে তুমি তো পড়ো না, তুমি বলে তোমার কাছে কী বই আছে, আমার কাছে বই নাই, বলে তো তুমি পারবা কেমনে, বই কিনে পড়া শুরু করো। এটা অনেক আগে কাহিনী বলতেছে। বই কিনে পড়া যখন শুরু করছে দেখা যাচ্ছে হচ্ছে বেশি মার্কস পাচ্ছি। আইসিটি কঠিন না, মানে আইসিটিকে আপনার সায়েন্সের সাথে আপনি কম্বাইন করে ফেলবেন না। আইসিটিতে সায়েন্সের মতো অনেক সূত্র কিছু না, এটা কম্পিউটার নিয়ে, নাম্বার সিস্টেম নিয়ে, তারপরে হচ্ছে আমার ল্যান, হ্যাঁ এইসব বিষয় নিয়ে, এগুলো সহজ। আইসিটি আসলেই সহজ, আপনি একটু মনোযোগ দেন বা কারো থেকে একটু হেল্প নেন, আইসিটি কোনো ব্যাপারই না। একটু মনোযোগ দিয়ে পড়লে আইসিটিতে আপনি 15-র মধ্যে 10 পেয়ে যাবেন, 12-13 পাওয়া যায়। সায়েন্সে গিয়ে একটু গ্যাঞ্জাম লাগে, তো সায়েন্সের গ্যাঞ্জামটা খুব ইন্টারেস্টিং। সায়েন্সে যদি গ্যাঞ্জাম লাগায় স্যাররা কঠিন করে, সায়েন্সের স্টুডেন্টরাও পারবে না, ঠিক আছে? তো এইগুলো নিয়ে খুব চাপ নেবেন না। এখন দেখেন এই 55-র মধ্যে আপনি খুব ট্রাই করবেন 45 তুলে ফেলার। 55তে যদি 45 তুলে ফেলতে পারেন, ভাই আপনাকে বিশ্বাস করেন আপনাকে প্রিলি ফেল করানো টাফ হবে। এখন আপনি বলেন ভাই 55 থেকে আসলেই 45 তুলে ফেলা যায়? আচ্ছা 45 বাদ দিলাম, 43 তুলে ফেলা যায় না? অ্যাটলিস্ট খুবই যায়, বিশ্বাস করেন। আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সে যে এফোর্টটা দিবেন, তার যদি আপনি 50% এফোর্ট এই সাবজেক্টগুলোতে দেন, আপনি সহজেই 43 তুলে ফেলতে পারবেন। খুবই ছোট টপিক এগুলা, খুবই ছোট টপিক, ঠিক আছে? আমার টার্গেট ছিল সবসময় এইখানে, আমাদের সময় এখানে ছিল সম্ভবত আপনার কত ছিল, 50 ছিল মনে হয় না? হ্যাঁ, আমাদের সময় এখানে 50 ছিল। এবং আমার মনে আছে আমি সম্ভবত, যেহেতু বিজ্ঞানটা খুবই টাফ করছিল, তো আমি খুব বেশি মার্কস তুলে ফেলছিলাম এখানে। আমার টার্গেটে ছিল 50-এ 43 টার্গেট ছিল, ঠিক আছে? তো বিজ্ঞানটা খুব টাফ পথ একটু কম হয়েছে, তবে আমার সমস্যা হয় নাই, আমি প্রচুর নাম্বার তুলে ফেলছিলাম, আমি পড়তামই হচ্ছে সারাদিন এগুলা। ওকে, এরপরে দেখেন, ধরেন আপনি হচ্ছেন কত পাইলেন ভাই, আপনি পাইলেন হচ্ছে 43 ধরলাম আর কি, আপনি 43 পাইলেন আর কি, এটাকে আমি গ্রুপ এ বলি, ঠিক আছে? তাহলে গ্রুপ এ এর এইখানে আপনি পাইলেন হচ্ছে, আচ্ছা দেখেন, তাহলে গ্রুপ এতে হচ্ছে আপনার 55 নাম্বার, আপনি পাইলেন হচ্ছে 43 ধরেন। এই মানে অসাধ্য কাজটা আপনাকে সাধ্য করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন 55 না 55 নাকি 65 ছিল টোটাল মার্কস, আচ্ছা 55 ছিল, 55তে আমি 43 পাই টোটাল মার্কস, আমি একটু অ্যাড করি, একটু মনোযোগ দেন ভাই, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকোয়ার্ড মার্কস, এটা আপনি পাইছেন। ওকে, তাহলে দেখেন এখনও আপনার কাছে কিন্তু, যেহেতু 55 মার্কস গেল মাত্র, আপনার হাতে কিন্তু এখনও প্রায় কত আছে, 145 নাম্বার আছে, 145 নাম্বার আছে। আর কাটমার্ক যদি যত সহজ প্রশ্ন হোক 120 ক্রস করবে না, ঠিক আছে? 120 ক্রস করবে না, তার মানে হচ্ছে আপনার দেখেন যে হাতে আছে আরও 145 নাম্বারের বা 145টা এমসিকিউ বাকি আছে, আর আপনার লাগবে কত, 120। ধরুন আপনার 120 লাগবে, আপনি পাইছেন 43, তাহলে আপনার লাগতেছে 77, নিয়ারলি 50% লাগতেছে। টোটাল লেফট ওভার যে এমসিকিউগুলো আছে তার মধ্যে 77 মার্কস মাত্র আপনার লাগতেছে। আসেন এইবার দেখি, তারপরে আপনি বেশি ফোকাস দিবেন হচ্ছে, আপনি বেশি ফোকাস দিবেন কিসে, আপনি মেন্টাল এবিলিটির মধ্যে। মেন্টাল এবিলিটি মানে ধুমায় পড়বেন, এটা খুবই সহজ, এবং রিটেনও যেহেতু লাগে, আপনি মেন্টালে আছে 15 নাম্বার সম্ভবত, না মেন্টালে হচ্ছে 15, আবার ম্যাথে হচ্ছে 20, ঠিক আছে? মেন্টালে হচ্ছে 15 মার্কসের মধ্যে আপনি ট্রাই করবেন মিনিমাম আপনি 13 পাওয়ার জন্য, বা 12 অ্যাটলিস্ট পাইতেই হবে, ঠিক আছে? সো আমি ধরলাম হচ্ছে 12। মেন্টালে আপনি চাপ অত বেশি নেওয়া লাগে না, 12 পাওয়া যায়, ঠিক আছে?
ধরেন আপনি 12, তাহলে এখান থেকে আপনি 15 নাম্বার, এখান থেকে হচ্ছে ধরেন আরও 15 কমে যাবে, ঠিক আছে, আরও 15 কমে থাকতেছে কত, 130, আর এইখানে হচ্ছে আপনার কত 12 অ্যাড হচ্ছে, ওখানে 43 পাইছি, আর এইখানে হচ্ছে কত আবার 12, ঠিক আছে, তাহলে আমার হচ্ছে 55। দেখেন, আর আপনার লাগবে 130-এ 55 মাত্র, 120 পাওয়ার জন্য। টার্গেট হচ্ছে 120, টার্গেট হচ্ছে 120 আমার 200-তে, ঠিক আছে, 200-তে 120 আমার টার্গেট। এখন দেখেন আপনার হাতে কতগুলো সাবজেক্ট এখনও বাকি, আপনার কাছে ফুল জিকে বাকি, ইংলিশ বাকি, বাংলা বাকি, ম্যাথ বাকি। চিন্তা করা যায়, ম্যাথে ভাই ভালো হওয়া লাগবে, ম্যাথে ভালো হওয়াই লাগবে, না তো আপনার বিশেষ ছেড়ে দেওয়া লাগবে, মানে এই অবস্থা ম্যাথের। আপনি কখনোই টপ 3 চয়েসে আসতে পারবেন না ম্যাথ খারাপ দিয়ে, ঠিক আছে। আমার যেটা হয়তো আমি ম্যাথ করতাম না, মানে প্রতিদিন 30-40 মিনিটস করতাম, আমার মনেই হয়তো ম্যাথ করতেছে না, কিন্তু আমি সবসময় মানে ম্যাথ এখনও করি নাই, পরীক্ষার হলে ম্যাথ করতাম সবার লাস্টে, বাট আমাকে সাহস থাকতো, আরে ম্যাথ তো আছেই, নাম্বার তুলে ফেলবো। এখন 20 নাম্বারের মধ্যে হচ্ছে আপনি ট্রাই করবেন 13-14টা পাওয়ার জন্য, 14 আপনার পাওয়া লাগবে 20-এ, 20-এ 14 কম বলছে আমার মনে হয় আর কি। বিসিএসের ম্যাথ অত কঠিন আসে না, ঠিক আছে, 14 পাওয়া যায়। তাহলে ধরলাম হচ্ছে আপনি এখানে আমি পাইলাম হচ্ছে আরও 40, ঠিক আছে, 14 পাইলাম, এখানে ধরেন আরও হচ্ছে আমার 20 নাম্বার মাইনাস যাবে, তাহলে 120-এর মধ্যে, ঠিক আছে, আমার লেফট আর কত লাগতেছে দেখেন। আচ্ছা, তাহলে আমি টোটাল পাচ্ছি হচ্ছে কত, একটুকু হচ্ছে 55 ছিল, আর প্লাস হচ্ছে আমার 14, 69 থেকে 70, মানে 120টার মধ্যে আমার, ঠিক আছে, 70-র মতো লাগতেছে। না, এখানে হচ্ছে 110 হবে না, 130 থেকে 110। এখন দেখেন বাকি মার্কসগুলো না আপনি তুলে ফেলতে পারবেন সহজেই। কীভাবে তুলে ফেলতে পারবেন দেখেন, যে আপনি দেখেন বাংলার জন্য এখনও আছে আমার 30 মার্কস, জিকের জন্য 50 মার্কস, এই 80 নাম্বার, ঠিক আছে। আরও আর কী কী বাকি আছে বলেন দেখি আমাদের। আচ্ছা সরি, ইংলিশ বাকি আছে দেখেন, তাহলে ইংলিশে হচ্ছে আমার কত মার্কস, ইংলিশে হচ্ছে আমার 30 মার্কস, বাংলাতে হচ্ছে আমার 30 মার্কস, 60, ঠিক আছে, আর ওইখানে হচ্ছে 50। চিন্তা করে দেখেন, মানে আপনি যদি এই মার্কসগুলো তুলে ফেলতে পারেন, বাকিগুলো যদি আপনি একটু রেগুলার প্রিপারেশন নেন না ভাই, রেগুলার, মানে ধরেন জিকেটা আপনি যেভাবে পাগলের মতো পড়তেছেন অত পাগলের মতো না পড়ে একটু রেগুলার প্রিপারেশন নেন। আপনি ইংলিশ ধরেন খুবই খারাপ, ইংলিশে আপনি খুবই খারাপ নিয়ে আসলে রিটেন পাস করতে পারবেন না, তাও ধরলাম হচ্ছে আপনি খুবই খারাপ। আপনি যদি শুধু মেমোরাইজিং পার্টগুলো পড়েন বুঝে বুঝে, আর ক্লজ আর ফ্রেজগুলো পড়েন, আর হচ্ছে আপনি প্রিমিয়ার বইয়ের প্রথম 3টা চ্যাপ্টার পড়েন, মানে আপনার পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটা পড়েন, আপনি দেখবেন অটোমেটিক্যালি ভালো একটা মার্কস ক্যারি করে ফেলতে পারতেছেন, ঠিক আছে। সো আলটিমেটলি দেখেন আপনার প্রিলি ক্র্যাক করতে পারবেন কি পারবেন না, অ্যাকচুয়ালি আপনার ফার্স্টেই আপনি গ্রুপ এ এর উপরে ফোকাস করবেন, ইথিক্স, ঠিক আছে, ইথিক্স, আপনার জিওগ্রাফি, আইসিটি, সায়েন্স, ভাই এই 55 নম্বর একটা ধুমায় প্রিপারেশন নেন, চোখ বন্ধ করে একটা প্রিপারেশন, ঠিক আছে, বাকিটা দেখা যাবে, প্রিপারেশন নেবেন এইখানে। এর পাশাপাশি হচ্ছে আপনি প্রতিদিন যদি মেন্টাল এবিলিটি একটু দেখেন, ম্যাথ একটু দেখেন, ঠিক আছে, তাহলে দেখবেন হচ্ছে আপনাকে কেউ আটকাইতে পারবে না। মানে আপনি দেখবেন যে কিছু সাবজেক্ট টাচ করার আগেই আপনি খুব ভালো পর্যায়ে চলে যাবেন। যেমন আমরা যখন পাইতাম, আমার ধরেন আমি 140 ক্রস করতে পারি নাই, ঠিক আছে, আমার হচ্ছে 135-এর আশেপাশে থাকতো আর কি। আমাদের কিছু ভাইটাই ছিল আর কি, ওনারা খুবই ইন্টেলিজেন্ট, ওনারা হচ্ছেন আপনার 156-60 পেয়ে যেত ভাই, ঠিক আছে। তা দেখা যাচ্ছে আমাদের স্ট্র্যাটেজি ছিল হচ্ছে কি আপনার ওই কী যেন বলে, এই এই না এই এই টপিকগুলোতে আমরা একসাথে পড়তাম, তো এই টপিকগুলোতে এখানে একটা মজার ব্যাপার আছে, যে ভাই হচ্ছে আপনার প্রিলিতে হচ্ছে 170 তুলে ফেলার কাছাকাছি চলে যেত আর কি, তিনি কিন্তু আবার ফার্স্ট চয়েস পায় নাই, মানে টেকনিক্যাল ক্যারিয়ারে আসছে, আমার পরিচিত যার কথা বলতেছি। আবার আমি কি করতাম, আমি হচ্ছে 170 পাওয়ার ট্রাই করতাম না কখনই প্রিলিতে, এটা ইউজলেস। আমি কি করতাম জানেন, যে আমি ধরতেছি আমার এই প্রিপারেশানে হচ্ছে 130+ থাকতেছে, আমি ওইখানেই প্রিলি প্রিপারেশনটা আমি বাউন্ডারি দিয়ে আমি কি করতাম, রিটেন প্রিপারেশানে নজর দিতাম, কারণ প্রিলি নাম্বারটা প্রিলি পাস করলেই শেষ, রিটেনটা আমার লাগবে, রিটেনটা আমার ফিক্সেশনে কাজে আসবে।
আমি 130 মোটামুটি ধরতে পারতাম, মানে এই প্রিপারেশন 130-এর মতো আসতে পারে। আমি কোচিংয়ে পরীক্ষা দিতাম, অনলাইনে পরীক্ষা দিতাম, 130 আমি মানে আসবে এরকম একটা কনফিডেন্স যখন আমি পাচ্ছি, তখন আমি এটাকে 160-তে নিয়ে যাওয়ার কখনোই ট্রাই করি নাই। আমি কি করছি, আমি ওই 130-তে রেখেই আমি একটা কন্টিনিউয়াসলি রিভিশনে রেখে আমি চলে গেছি হচ্ছে রিটেন প্রিপারেশনে। পরে যেটা হয়েছে, আমার ফার্স্ট ভাইভাতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, যে ফার্স্ট ভাইভাতে ফার্স্ট চয়েস চলে আসছে। ঠিক আছে, আমার একাধিক ভাইভাও দেওয়া লাগে নাই, এবং হচ্ছে তো আপনার স্ট্র্যাটেজি মাথায় রাখতে হবে। আপনার ভাইভাতে 180 পেয়ে ক্র্যাক করার কোনো প্রয়োজন নেই। কাটমাকে ক্র্যাক করে অনেকে ফার্স্ট চয়েস পেয়ে যাচ্ছে। সো আপনার দরকার হচ্ছে প্রিলি ক্র্যাক করা, নট প্রিলি হচ্ছে 180 পেয়ে ক্র্যাক করা। প্রিলি মাস্টার হয়ে লাভ নেই, হয়তো রিটেন মাস্টার হলে আপনি পছন্দের ক্যারিয়ার পাবেন। এখন আসেন কিছু বই নিয়ে আলোচনা করি। দেখেন, যে বইগুলো তো আপনারা জানেন, আমি বুক লিস্ট দিয়ে ফেলছি বা এখানে বলছি কী বই পড়তে হবে। এর পাশাপাশি আপনি আরও কয়েকটা বই অবশ্যই আপনি সাথে রাখবেন। প্রথমত হচ্ছে একটা জব সলিউশন আপনার লাগবে। এটা আপনি ফ্যানম অথবা ক্র্যাক নেন, এগুলো হচ্ছে সাবজেক্ট ভিত্তিক দেওয়া, তো আপনার জন্য খুবই বেনিফিশিয়াল হবে। ক্র্যাক আমি পড়ি নাই, দেখি নাই, আমি জানি না, আমি ফ্যানম পড়ছি। সো আমি ফ্যানমটা নিয়ে কথা বলি। ফ্যানমটা আপনার একটা বই আকারে গুছানো, চ্যাপ্টার ওয়াইজ সকল কোশ্চেনগুলো সাজায় ফেলছে। সো আপনি যদি নন ক্যারিয়ার বা আপনি লোয়ার গ্রেডের জব চান, লোয়ার গ্রেড বলতে বোঝাচ্ছে মানে বিসিএস বা সিনিয়র অফিসার বাদ দিয়ে 11 গ্রেডের বা তার নিচে, আপনি এই ফ্যানমটা পড়লে অনেক সময় চাকরি হয়ে যায়। ফ্যানমটা আপনাকে অবশ্যই পড়া লাগবে। আপনি যে সাবজেক্টই পড়েন না কেন, যেই বই পড়েন না কেন, জব সলিউশন পড়া মাস্ট। বিসিএস এর জন্য আপনি স্পেশালাইজ একটা জব সলিউশন কিনবেন, সেটা হচ্ছে প্রিসেপ্টর। এটা আপনাকে নিতেই হবে ভাই, এটার ব্যাখ্যাটা খুব ভালো করছে। ঠিক আছে, আপনারা হচ্ছেন শুধু কোশ্চেন পড়বেন না, অনেকে কী করেন পিডিএফ কিছু কালেক্ট করেন, সেই পিডিএফের মধ্যে হচ্ছে সলিউশন দেওয়া আছে, আপনারা মানে উত্তর দেওয়া থাকে, আপনি জাস্ট সেটা পড়েন। এটা জব সলিউশন সলভ না। আপনি ওই টপিকটার ব্যাখ্যাও পড়া লাগবে। টপিকটা তো পড়বেন, কোশ্চেনটা তো অ্যান্সারটা জানবেন, সাথে করে রেলেভেন্ট যে ডেটাগুলো দেওয়া থাকে ব্যাখ্যা আকারে, সেটাও আপনাকে পড়া লাগবে। ওকে, সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু, ডাইজেস্ট পড়বেন কি না। প্রথমত ডাইজেস্ট বেসড প্রিপারেশন নেবেন না, ডিজাস্টার হয়ে যাবে। ঠিক আছে, ডাইজেস্ট আর ডিজাস্টার আপনার কাছাকাছি। আপনি হয়তো ভুলে বলে দু একটা প্রিলি ক্র্যাকও করে ফেলবেন, ওরটুকু প্রিলি ক্র্যাক করা পর্যন্তই, এর বেশি আগাইতে আমি দেখি নাই। থাকবে 2-4 জন তো থাকেই স্পেশাল, বাট জেনারেলি কেউ পারে না। আমার সাথে ওদিন কথা হচ্ছিলো, আমার একজন স্টুডেন্ট, উনি শেয়ার করতেছিল আর কি ডাইজেস্ট বেসড প্রিপারেশন নিয়ে, এখন কিন্তু ঠিকই ঝামেলায় আছে। ভুলের ডাইজেস্ট বেসড প্রিপারেশন নেবেন না, রেগুলার বেসিক বইগুলো পড়ে পড়ে, যে বইগুলো বললাম ওগুলো পড়ে পড়ে প্রিপারেশন নেন। এখন সব বই পড়া শেষ, আমি যে ডাইজেস্ট পড়ি না এমন না, আমি ডাইজেস্ট পড়ছি। কখন পড়ছি জানেন? যখন আমার সব প্রিপারেশন নেওয়া শেষ, আমি প্রতিটা সাবজেক্টে 2 থেকে 3টা বই রিভিশন দিয়ে ফেলছি, আর পড়ার কিছু খুঁজে পাচ্ছি না, রেগুলার বই পড়তেও ইচ্ছা করতেছে না, একটা ডাইজেস্ট নিয়েছি। ঠিক আছে, আমার আবার বেশিবার মানে একটা বই পড়তে ইচ্ছা করে না। প্রথমে প্রিসেপ্টর ডাইজেস্ট নিলাম 45-44, তো ওটা শেষ করে ফেললাম। এরপরে যখন 47-এ পড়বো, ভাবলাম যে একটা ডাইজেস্ট নেই, বই তোর পড়া হচ্ছে না, তখন তো পড়াই ছেড়ে দিছে আর কি। আমি আসলে সত্যি কথা বলতে 45 দিয়ে পড়া ছেড়ে দিছি। পরে হচ্ছে আপনার 47-এ পরীক্ষার মাসখানেক আগে একটা ইউনিকের ডাইজেস্ট কিনলাম। ওই প্রিসেপ্টটা পড়তে ইচ্ছা করতেছে না, আর দাগায় ফেলছি, পড়ে ফেলছি, সব পড়া মাথায় আছে। এইভাবে হচ্ছে মূলত ডাইজেস্টগুলো আপনি পড়তে পারেন। ঠিক আছে, সো ডাইজেস্ট বেসড প্রিপারেশন নেবে না, তবে কিছু কিছু জিনিস ডাইজেস্টে গুছায় দেওয়া আছে, যেমন আন্তর্জাতিক যুদ্ধগুলা, সভ্যতাগুলা, এই গুছায় চার্ট আকারে দেওয়া, তো পড়তে আরাম লাগে, বাট এটা প্রিপারেশন স্ট্রেংথেন করবে না। তাহলে আপনি কি করবেন, অবশ্যই যেই টপিকটাই আপনি পড়বেন আপনার বই থেকে, সেই টপিকটাই ফ্যানম থেকে একবার পড়ে ফেলবেন। জব সলিউশন ইজ মাস্ট। ঠিক আছে, থার্ড ইস্যু ভাই, রুটিন নিয়ে কথা বলেন। আপনারা বলেন রুটিন নিয়ে যদি বলি, আমার পর রুটিনটা হচ্ছে কীরকম, আপনারা যেটা করেন, অনেকে বাংলা পড়া শুরু করেন, 7 দিন খালি বাংলা পড়েন, একদম বাংলা দফা রফা করবেন। এইটা খুব বাজে একটা আইডিয়া। প্রতিদিন একই মানে অনেকগুলো সাবজেক্ট পড়া ট্রাই করেন। আপনি ঘুম থেকে ওঠেন, প্রথমে হচ্ছে বাংলা পড়েন, ইংলিশ পড়েন, ম্যাথ পড়েন, 30 মিনিটস 1 আওয়ার, এরকম করে হচ্ছে আপনি 2 ঘন্টা টাইম দেন। এই বাংলার মধ্যে গ্রামার হোক, লিটারেচার হোক, লিখে রাখেন কী পড়তেছেন কোন দিন। রুটিন নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, দেখে নেবেন কেমন। এরপরে আপনি ধরেন হচ্ছে ঘুম থেকে ওঠেন 9টা-10টা করে, আপনি 12টার মধ্যে এটা শেষ করেন, এরপর একটু ব্রেক নেন, শাওয়ার নেন, খাওয়া দাওয়া করেন। এরপরে ধরেন হচ্ছে আপনি ওই আপনার যে কোনো টপিক আপনি বেছে নেন, যেমন আমি দুপুরে পড়তাম হচ্ছে ইথিক্স, জিওগ্রাফি, আইসিটি, সায়েন্স,
সব তো পড়তাম না, ধরেন 2টা পিক করতাম, 2টা বা 3টা পিক করতাম, তিনটাই আমার তো একই সাবজেক্ট বেশি দিন পড়তে ভালো লাগতো না, বেশিক্ষণ পড়তে। আর যেমন 3টা আমি ধরেন 30 মিনিটস করে পড়তেছি, আমি কখনোই এক বসাতে কোনো চ্যাপ্টার শেষ করতাম না, 50% পরে রেখে দিতাম, কালকে আবার 50% রিভিশন দিয়ে সামনে 50% পড়তাম, পরদিন আবার রিভিশন দিতাম। যত মাল্টিপল টাইম আপনি পড়তে পারবেন তত বেশি আপনার সুবিধা, ঠিক আছে? এই যে বিকাল পর্যন্ত ধরেন আপনি 4টা সাবজেক্টের কিছু না কিছু দেখলেন, ঠিক আছে? এরপরে বিকালে সন্ধ্যা একটু ব্রেক নেন, ঠিক আছে? তারপরে রাতে এসে দেখেন জিকের জন্য আপনি একটা টাইম পাচ্ছেন, বিশাল বড় একটা সময় না? আপনি যদি 8টার দিকে পড়তে বসেন রাতে, এটা হচ্ছে 12টার আগ পর্যন্ত, ঠিক আছে? মানে শুরু থেকে 12টা, ঠিক আছে? 11:59 AM। এটা ধরেন আপনি 2টা থেকে আপনি 6টা, 4 ঘন্টার মধ্যে আপনি আপনার মতো করে টাইম ফ্রেমটা ঠিক করেন। রাতের টাইম ফ্রেমটা ঠিক করানো হচ্ছে আপনি 8টা থেকে, ঠিক আছে? 8টা 8 PM টু আপনি ঘুমানোর আগ পর্যন্ত জিকে পড়েন, বা 12টা, 1টা, 2টা, 3টা আপনি যতটুকু পড়তে পারেন আর কি, ঠিক আছে? সো এই যে জিকেটা এত পড়ারও প্রয়োজন নাই, হয়ে গেছে তো। মানে লিটারেলি আপনি প্রতিদিন দেখেন 1 2 3 4 5 6 7 8 9 9 10 সাবজেক্ট আপনি প্রতিদিন টাচ করতে পারতেছেন। মানে এইটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম। আপনি হয়তো স্লো আগাবেন, কিন্তু আপনি প্রতিদিন যখন সাবজেক্টটা হাতে নেবেন, রিভিশন দিবেন, কালকে কী পড়ছি দেখবেন, আপনি ট্র্যাক করবেন পড়াগুলা, আপনি এইভাবে জাস্ট 2টা মাস পড়ে দেখেন, এরপরে যদি আপনার মানে ভালো না লাগে বা আপনার যদি ইফেক্টিভ না হয় আমাকে কিছু বললেন। দিস ইজ দ্য বেস্ট ওয়ে অফ আপনার মানে প্রিপারেশনের বেস্ট ওয়ে হচ্ছে এটা ভাই, বুঝতে পারছেন? এটা অবশ্যই এটা ফলো করবেন। আর আমার রুটিনটা দেওয়া আছে, রুটিন ওয়াইজ আপনি একটা রুটিন মেক করতে পারেন, ট্র্যাক করবেন, ঠিক আছে? আর পড়ার সময় একটু মোবাইল ঘাঁটি, হ্যাঁ, একটু মুভি দেখে আসি, একটু রিলস ঘাঁটি, এগুলো করা যাবে না। পড়ার সময় পড়া, আপনি 2 ঘন্টা পড়েন দিনে সমস্যা নেই, কিন্তু 2 ঘন্টা মন দিয়ে জান প্রাণ দিয়ে পড়েন, অ্যাটেনশন দিবেন, মনে থাকবে। অ্যাটেনশন দিবেন না, মনে থাকবে না। লাস্ট টপিক কথা বলি, সেটা হচ্ছে মনে থাকে না। আপনাদের সবার কমন ডায়লগ, ভাই মনে থাকে না, কী করতাম? অনেক পড়া। আচ্ছা আসেন দেখি, আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে না? আমি আসলে জ্বর ঠান্ডা তো খুব কষ্ট করে কথা বলতেছি, কালকে ক্লাসও নিতে পারিনি। যাই হোক, দেখেন যেটা বলছিলাম, পড়া মনে থাকে না। প্রথমত হচ্ছে ভাই, পড়া মনে থাকবে না এটাই স্বাভাবিক, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। পড়া আপনার মনে কেন থাকবে? এটা মানে এটা মজার কিছু না, এখানে আপনি আনন্দ পান না, এটা আসলে মানে মনে থাকার জিনিস হয়, এটা ভুলে যাবেন আপনি, স্বাভাবিক। আপনি 1 লাখ ডেটা পড়ে হলে ঢুকবেন প্রিলির জন্য, আপনার পরীক্ষায় 200 ডেটা জিজ্ঞেস করবে, ঠিক আছে? যে 1 লাখ পড়ে আসছো, 200টা বলো আমাকে। সেই 200টা আপনার পারা লাগবে না, আপনি বড় জোর সহজ হলে 120টা পারা লাগতেছে, কঠিন হইলে 95 থেকে 100টা পারা লাগতেছে, 50% পারা লাগতেছে। আপনি পড়বেন তো 1 লাখ, লাগতেছে না তো 1 লাখ, লাগবে হচ্ছে 95 থেকে 100, 120টা। 1 লাখের মধ্যে 120টা আপনি পেরে যাবেন। সো পড়া যদি আপনি স্ট্রেস ফিল করেন ভাই, পড়া মনে থাকে না, তাইলে ভাই আপনি আপনি চাপে পড়ে আরও মনে থাকবে না। পড়া ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। পড়া মনে রাখার চেষ্টা করেন, অ্যাটেনশন দিয়ে পড়েন, একদম অ্যাটেনশন দিয়ে পড়বেন, মনে থাকবে। তার ঠিক পরপরই হচ্ছে আপনি যেটা করবেন, রিভাইজ রিভাইজ রিভাইজ। আপনি আজকে যেটা পড়ছেন, কালকে যখন পড়া শুরু করবেন, এটা একটু রিভাইজ করে এরপর সামনে আগান। এরপর দিন এটা রিভাইজ করে সামনে আগান, এরপর দিন এটা রিভাইজ করে সামনে আগান, ঠিক আছে? যখন আপনি দেখবেন 2-3 মাসে সব পড়া শেষ বইটা, এবার শুরু থেকে আবার আগাতে থাকেন। এইভাবে প্রথমবার যখন আপনি একটা বই শেষ করবেন, তখন আপনি যদি 30% মনে রাখতে পারেন, মানে 1/3 যদি আপনি মনে রাখতে পারেন, তার মানে আপনি প্রথমবার ভালো পড়ছেন। পরের রিভিশনে সেটা দেখবেন 50% মনে থাকবে, পরের রিভিশনে সেটা 80% মনে থাকবে, পরের রিভিশনে 85% মনে থাকবে। 85 ক্রস করার দরকার নেই আপনার। তাহলে আপনি একটা বই 4বার রিভিশন দেওয়ার পরে এসে বলবেন যে ভাই পড়া মনে থাকে না। আপনি প্রথম রিভিশনে বা প্রথমবারই যদি বলেন যে ভাই পড়া মনে থাকে না, তাহলে তো হইল না, বুঝছেন? 4 নাম্বার রিভিশনে আইসা বলবেন যে ভাই পড়া মনে থাকে না, তখন হচ্ছে আমরা ডিসকাস করবো আর কি আপনার সাথে। যাই হোক, এই হচ্ছে আজকের অনেক লম্বা একটা সেশন নিয়ে ফেলেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি সবাই শুনবেন না। আর লাস্টে যারা লাস্ট পর্যন্ত শুনতেছেন, জানাবেন কোনো প্রশ্ন থাকলে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য। টাটা সবাইকে।